আচ্ছা, আমি কি এমন অন্যায় করছি বিলাসী? আমারে শাস্তি দিতে চাইতেছো কেন? তুমি কি অন্যায় করছো সেটা তোমার বুঝতে হবে না রূপাই মিয়া। এখন যা বলতেছি তাই করো। কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। কান সবার সামনে? আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেইটা আমি করব, কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলবা। অপরাধ কি বলতেছি, দাঁড়াও। এই রুমা, এই কণা, বের কর। এই নে, এই নে। আজকে মনে হয় রক্ষা নেই আর। সজল আর রতন রুমা আর কণারের দুইটা প্রেমপত্র দিছে। প্রেমপত্র দিতেই পারে, সেটা ব্যাপার না। দুজনের চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এই প্রেমপত্র দুটো লিখে দিছে কে? প্রেমপত্রের সাথে আমার কি কানেকশন? আমি তো রুমা কর্নারে সিটি দেই নাই। তুমি আমার অপরাধটা কি সেটা বলো। এটাই তো তোমার অপরাধ। গ্রামের বাচ্চা থেকে বুড়া সবাই বলতে পারবে এটা কার হাতে লেখা, কিন্তু তুমি বলতে পারবে না। বলো, কার হাতে লেখা এটা? বলো না কেন? আমার লেখা। তুমি রুমাকে আর কণাকে প্রেমপত্র দিছো কেন? আস্তাগফিরুল্লাহ, আমি রুমা কর্নারে প্রেমপত্র দিতে যাব কেন? আমি রুমা কর্নারে প্রেমপত্র দেই নাই। ওদের কোনো মানে ওই যে সজল আর রতন আছে না, হ্যাঁ কি? আমারে টাকার লোভ দেখা চিঠি লেখায় নিছে। এইসব ফালতু কথা আমাকে বলতে আসবে না। তোমাকে এর আগেও আমি নিষেধ করছি তুমি কাউকে প্রেমপত্র লিখতে পারবে না, তারপরে তুমি কেন লিখছো? তুমি তো আমার অবস্থাটা জানো। তুমিও তো জানো আমার অবস্থাটা, যে আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মেয়ে। এখন যেটা বলবো সেটা করতে হবে। কান ধরো, এক পায়ে দাঁড়াও। কান ধরে এক পায়ে দাঁড়াতে হবে? হ্যাঁ, সবার সামনে? সাজা সবার সামনেই দিতে হয়। দাঁড়াও, ধরো। আচ্ছা দাঁড়াও। এই তোরা যা তো, ধরো এখন, ধরো। পাউচা করবে কে? আমার দিকে তাকাও। আমি যেটা বলবো সেটাই বলবা। বলো, আমি আর কোনোদিন কাউরে প্রেমপত্র লিখে দিব না। আমি আর কোনোদিন কাউকে প্রেমপত্র লিখে জোরে বলো। আমি আর কাউকে কোনোদিন প্রেমপত্র লিখে দিব না। আবার নিচের দিকে তাকাইছে, মনে থাকবে? থাকবে। মনে থাকে যেন এটা। এই রূপাই, রূপাই, আরে দাঁড়া, কই যেতে তখন করে? সকাল সকাল সব খতম সিনেমা দেখাইলাম, আমি যাই। আরে দাঁড়া, শুন, সকাল সকাল ফাইজলামি করিস না তো। তোর কি হয়েছে আমার খুইলা ক। ফাইজলামি করুম কেন? ফাইজলামি করুম কেন? তুই কি আমার বেয়াই লাগো যে আমি ফাইজলামি করুম? হ্যাঁ, যে তোর লগে ফাইজলামি করবো? আমি গেলাম, জ্বালাইস না। কই যেতেছ? তুই আমারে খুঁজতেছস কেন কত? বন্ধু, আমার যে একটু সিটি লিখে দেওয়া লাগে। আমি কি টাইপ মেশিন যে ফটফট করে লিখলাম আর সিটি বাইরে এলো? হ্যাঁ, আমি কারোর জন্য সিটি লিখতে পারবো না, আমি গেলাম। কেন পারবি না? তোকে 30 টাকা যাই 40 টাকা দেব। বাংলা কথা বুঝোস না? হ্যাঁ, বাংলা ভাষা পড়স নাই? হ বুঝি। তাইলে আমি এসব সিটি লিখতে পারবো না, আমি গেলাম। আর জ্বালাইস না। বন্ধু দাঁড়া, আল্লাহর কিরা বন্ধু এমন করিস না। আমার হওয়া প্রেমটা তুই এভাবে নষ্ট করিস না। দেখ, তোর সিটি দিয়ে কিন্তু কোনা একটু একটু করে লাইনে আইতেছে। এখন যদি সিটি না দেই তাহলে কিন্তু আমি পুরা ডিসকোয়ালিফাই হয়ে যাবো। তুই ডিসকোয়ালিফাইড হইলে আমার কি? আমার তো সব খতম হয়ে গেছে। তুই আমার জ্বালাইস না তো, আমি গেলাম। বন্ধু তুই এমন করিস না। দেখ, আমার প্রেমের ঘাটে আমার নৌকাটা তুই ফুটা করে দিস না। যা, 40 টাকা জায়গায় তোর 60 টাকা দেব, 20 টাকা বাড়াই। 60 টাকা? হ 60 টাকা। সত্য কইতেছস? হ সত্যি। দিবি তো? তোর বিশ্বাস হইতেছে না? এই লে 60 টাকা। খুশি তো? মানে তুই যখন এত করে কইতাছস, টাকাও দিছস, আহ তাই তোরে সিটি লিখে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে কণা, কণা যদি আমার লেখা সিটি আর কাউরে দেখায় তাহলে কিন্তু তোর জরিমানা হইব। তুই রাজি তো? আরো 50 টাকা দিতে হবে তখন। আচ্ছা ঠিক আছে। রাজি? আচ্ছা রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, আমি তোর বাড়িতে এসে সিটি লিখে দেবেন, আমি গেলাম। সময় করে চলে আসিস কিন্তু, আরে হ হ, ভুলে যাস না আবার। আরে না। বাহ, আজকে দেখি বড় মাছের তরকারি নিয়ে আইছো। কে রান্না করছে? তুমি?
মজা হয়েছে। তা তুমি নিতেছো না কেন? খাবার নাও। আমি তো রান্ধনের সময় খাইছি। মা, তুমি না আমারে শিখাইছো মিথ্যা কথা বলা মহাপাপ। তা তুমি আমার মিথ্যা কথা কইতেছো কেন? বাজান রে, আমি তোরে পেটেই ধরছি, তোরে একবেলা ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। একটা মাই জানে তার মার কষ্ট। সন্তান খাইলে মায়ের পেট ভরে বাজান। হ্যাঁ, তুমি তো আমারে 10 মাস 10 দিন পেটে ধরছো, জন্ম দিছো, বড় করছো। আমি তোমার পেটে থেকে কত ব্যথা দিছি, লাত্তি গুঁতা দিছি। আমার এই শরীরে চামড়া কাইটা জুতা বানাই দিল তো তোমার ব্যথা সে উপশম হইব না। এই যে এত ভালো ভালো খাওয়াইতেছো, আমার যত্ন করতেছো, বড় করতেছো, আমি ঋণ কেমনে শোধ? বাজান রে, মায়ের কাছে সন্তানে কোনো ঋণ থাকে না। সন্তান মানুষের মতো মানুষ হইলে, সৎভাবে উপার্জন করে মা বাবারে দেখশন করলে, ভরণ পোষণ করলে, তাইলে ঋণ শোধ হয়ে যায় বাজান। আর কয়েকটা দিন তুমি ধৈর্য ধরো মা। আমার এই যে বিকম পরীক্ষাটা আছে না, পরীক্ষাটা দিই, তোমার দোয়া আমি ঠিকই পাশ করে যাবো। তারপরে ঢাকায় গিয়া আমি একটা বড় চাকরি নেবো। ধরো বেতন যাই দেখ, আমাকে দুজনের চলে যাবো। বাজার করবো, তোমার জন্য ভালো ভালো কাপড় চোপড় কিনবো, তুমি আমার জন্য সুন্দর সুন্দর রান্না করবা, মায় বেটায় মিলে সে রান্না পেট পুরা খাবো। কি হলো মা? কি কষ্ট হইতেছে বেশি মা? হ্যাঁ না বাজান, হইতে হইতে খুব অস্থির লাগে বাজান। আমি ওই যে স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম, ডাক্তার কইছে বুকে কফ জমছে, একটু শ্বাসকষ্ট আছে। ডাক্তার ধাইলে ওষুধ খেলে সব ঠিক হয়ে যাব। আর 2-3 মাস একটু কষ্ট করো, তারপরে আমার পরীক্ষাটা শেষ হলে চাকরি নিলে আমি ঢাকায় নিয়ে গিয়া তোমার বড় ডাক্তার দেখাবো। তোমার শ্বাসকষ্ট আর যত অসুখ আছে সকল অসুখের চিকিৎসা করাবো। আগে চাকরিটা হোক। কি কমা, তোমার এই পোলার প্রতি তোমার বিশ্বাস নাই? তোমার দোয়া আছে না? শুনছি মায়ের দোয়ায় নাকি আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর আমি চাকরি পাবো না? কি যে কও না। আমি তোরে দোয়া করি বাজান, মন ভইরা দোয়া করি। তুই অনেক বড় হবি, অনেক মান সম্মান কামাবি, অনেক সুনাম অর্জন করবি। হ্যাঁ, তুমি দোয়া করো। এখন তুমি আমার সাথে খাও তো, নাও নাও তো, তুমি আমার সাথে খাও। আমি খাবো না। একটু নিতেই হবে, নাও। এই তো হ্যাঁ, তুই খা। এই যে ছোটবেলা তুমি আমার এরকম করে খাওয়াইছো, এই তোমার এলাম। শফি, তুই নাস্তা খেয়া জলদি খেতে যা। খেতে না গেলে ওই কামলারা কিন্তু আবার এই কাজে ফাঁকি দিব। আব্বা, কলেজে যাবো, টাকা দাও। ও টাকা, কলেজের টাকা, এই যে নাও কলেজ। কত টাকা দিলা? 50 টাকা। 50 টাকা দিয়ে কি হবে? আমার সাথে তো ভ্যানে আরো 4 জন যাবে। ভ্যানে যাইতে 5 টাকা, আসতে 5 টাকা, 10 টাকা, আর তোমার টিফিন 40 টাকা, এই 50 টাকা। এই যে বহর মির্জা এত বড় নাম ছড়াইছো পুরা গ্রামে, সেই বহর মির্জার বড় মাইয়া আমি। আমি থাকতে যদি ভ্যানের বাকি মানুষ টাকা দেয়, তাহলে মান সম্মানটা কার যাবে? তোমার না আমার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মা, এই সামান্য ভ্যান ভাড়ার জন্য আপনার আর আমাদের দিল্লি দেখাইতে হবে না। আপনার কত টাকা লাগবে সেইটা বলেন। 200 টাকা লাগবে। 200? আচ্ছা, এই নেন 200 টাকা। ঠিক আছে। আচ্ছা শফি ভাই, বলেন তো আমরা লাস্ট গরু মাংস কবে খাইছি? কেন গত সপ্তাহে না আনলাম? গত সপ্তাহে? মানে 7-8 দিন ধরে আমাদের বাসায় গরু মাংস আনা হয় নাই। এটা কোনো কথা? আজকে আমি গরু মাংস ছাড়া খাবো না। আজকে খেতে 10 জন লোক কাম করতেছে, কাইলান মনে। আমি আজকে খাবো মানে আজকেই খাবো। আজকে যদি গরু মাংস আমি টেবিলে না পাই, তাহলে আমি ভাত খাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। গুড। এই না হলো দায়িত্ববান সম্পন্ন বড় ভাইয়ের মতো কথা। ঠিক আছে, আমি গেলাম বাবা।
চাচি, চাচি, চাচি কি বাড়িতে আছেন? মা তো বাড়িতে নাই। কেন, তোমার কিছু লাগবো? তোমারই লাগবো আমার। আমারে কি দরকার বলো? তুমি এত তাড়াহুড়া করতেছো কেন বলো তো? তোমাদের বাসায় আসছি, তুমি আমার একটু বসতে দিবে না? তাড়াহুড়ার মধ্যে লেগে আছে, গাধা একটা। ও, আমি একটু গাধা আছি। আচ্ছা, তোমার বসার জন্য মোড়া নিছি। আচ্ছা, লাগবে না। আর আমার কথা শুনে তোমার শরীরে এরকম কাটার মতো বিঁধলো কেন? ওই আমার শরীরে কাঁটা তো বেঁধে নাই, মানে ওই তোমার দেখলে একটু গলা শুকায়। আমাকে দেখলে কেন গলা শুকাবে? আমি কি বাঘ না ভাল্লুক? বাঘ তো হইতে পারবো না, জেন্ডারে একটু গন্ডগোল আছে আর কি, মানে ওই বাঘিনী আর কি। মানে বাঘিনী দেখলে মানুষ ভয় পায় না? গ্রামের সবাই তো ভয় পায়। তো সবার ভয় পেলে কি তোমারও ভয় পাইতে হবে? আচ্ছা বাদ দাও তো। আচ্ছা, আমাকে দেখলে কি তোমার কোনো রকম লাগে না? কিরকম লাগবো? বলদের হেডমাস্টার, তুমি তো কিচ্ছুই বুঝো না। আচ্ছা বাদ দাও সেটাও। তুমি আর কাউকে চিঠি লিখে দাও নাই তো? আরে না না, আমি কাউরে চিঠি লিখতে যাবো কেন? তুমি না আমার মানা করছো। এরপর থেকে আমি কাউরে কোনো চিঠি লিখে দেইনি, একদম কসম। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। শুনো, আজকে রাত ঠিক 8টায় আমার বাসার পিছনে যে বট গাছটা আছে ওইটা নিচে এসে দাঁড়িয়ে থাকবা। তোমার বাসার পেছনে ওই বট গাছটা? হ্যাঁ। ওখানে তো ভূত থাকে, না গেলে হয় না? ভূতে দেখতেই তো আসবা। না মানে ভূতনি যদি ঘাড় মটকায় দেয়? তুমি যদি আজকে রাত 8টায় ওখানে না থাকো তাহলে আমি ভূতনি সেজে তোমার ঘাড় বটকাই দিব, এটা যাতে মনে থাকে। মনে থাকবে? কলম কোম্পানির কালিও শেষ করে ফেলাইলাম, কিন্তু চিঠির উত্তর পাইলাম না। চিঠি দিতে না করিলে উত্তর দিতে তাহলে সমস্যা কোথায়? অন্যের লেখা হাতে চিঠি আমি উত্তর দিব না। তুমি যেদিন নিজে চিঠি লিখে আমার দিবা সেদিন তুমি উত্তর পাইবা। আমার লেখার অবস্থা তো খুবই খারাপ, আমি নিজেই বুঝি না কাউয়ার ঠ্যাং আর বকের ঠ্যাং। কাক আর বক সবই তো একই প্রজাতির পাখি, তাই না? আচ্ছা তাইলে এখন থেকে দিনে 24টা করে তোমার চিঠি দাও। অত চিঠি আমি পড়তে পারবো না। তাহলে একটা করে দিমু। তাহলে ঠিক আছে। এই সজল তোর আজকেও চিঠি দিছে? হ্যাঁ। দেখি। তোমাকে এতবার নিষেধ করার পরেও তুমি চিঠি লিখে দিছো। তুমি তো আমার কথা জানো বিলাসী, আমার মা মানুষের বাড়িতে কাজ করে, সেই কাজের টাকা দিয়ে আমাদের সংসার চলে। মার শরীর খুবই খারাপ, ছোটবেলা থেকে দেখছি বাপ যখন মরে গেছে এত কষ্ট করে আমার বড় করছে, এখন আর তার শরীর বাইরে উঠতেছে না। আমি এই যে টিউশনির টাকা দিয়ে তারপরে এইসব চিঠি টিঠি লিখে যে টাকা পাই সেখান থেকে কিছু চাল ডাল কিনতে পারি, সংসারে সহযোগিতা করতে পারি। আমার শরীরে এই যে কাপড় দেখতেছো, এটাও 3-4 দিন ধুতে পারি নাই। কিছু টাকা হইলে সাবান কিনি, তারপরে সেই কাপড় পরিষ্কার করে সে কাপড় পরতে হয়। আমি আমি মন্ত্রের মুগ্ধের মতো তোমার কথা দাম দিয়ে গেছি সবসময়। কেন জানো? এই যে তোমার পরিবার, তুমি, তোমরা সবাই মিলে আমার পরিবারের আমার কত সাহায্য করো। আমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা পর্যন্ত তুমি দিছো। তোমার বাপ আমার মায়ের বকশিস দিছে, এটা দিয়ে তো আমাদের সংসার চলে। এটাই তো তোমার আমার সম্পর্ক। ওই টাকার জন্য তুমি আমার সাথে আছো, আর আমি যে তোমাকে এত ভালোবাসি সেটা তোমার চোখেই পড়ে না। তুমি বুঝো না কেন আমি তোমাকে ভালোবাসি। তোমার হাতের চিঠি অন্য কারোর কাছে জাগিটা আমার সহ্য হয় না, আমার গা জ্বলে ওঠে। সবকিছু বুঝে কেন নীরব থাকো? তোমার আমার দান খয়রাতের সম্পর্ক বিলাসী, প্রেমের সম্পর্ক হতে পারে না। আমি তোমার মনের মানুষ হতে চাই না। আবেগী হয়ে পাগলামি করো না। 10 বছর ধরে তোমাকে আমি ভালোবাসি রূপাই, তোমার কাছে এটা আবেগের সম্পর্ক মনে হয়? এই চিনলা তুমি আমাকে? যার জন্য তো হান করি না তোমার সাথে আমি।
দূরে দূরে থাকার চেষ্টা করেছি। আরে তোমার আমার সম্পর্ক সমাজে কেউ মেনে নেবে না। সমাজ কেন, আমি নিজেই তো মানতে পারি না। কেন মানতে পারো না? কারণ তোমার আমার জীবনের ফারাক অনেক। রাজপ্রাসাদে থেকে গরিবকে দয়া করা যায়, কিন্তু পাশে থাকা যায় না। আমি এত কিছু বুঝি না রূপাই। তুমি আমার একটা কথার উত্তর দাও, তুমি কি আমাকে ভালোবাসো কি বাসো না? না। মিথ্যা কথা বলতেছো কেন রূপাই? আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি সত্য বলছি। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তোমার চোখের দিকে তাকালে তো আমি নিজেকে দেখতে পাই। আমার চোখে কি তুমি নিজেকে দেখতে পাও না? ভাই, তাহলে কেন দেখতে বলো পাই। ভালোবাসো না? বাসি তো। তাহলে বলো আর কখনো কাউকে চিঠি লিখে দিবা না? না, দেব না। আর আমাকে এভাবে কষ্ট দিও না। কোনোদিন দেব না। আমরা এভাবেই দুজনের হাতে হাত রেখে জীবন কাটিয়ে দিব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকবো। বাবা সরি সরি, আমার ভুল হয়ে গেছে। এই তুমি আমাকে এত চিঠি লেখো, আর আজকে প্রথম দেখা করার দিন তুমি আজকে এরকম করলা না, এত লেট। তোমাকে ব্যাপারটা পুরোটা বুঝাই। ওই যে রূপাই আছে না, রূপাই, ওই তো আমার এই চিঠি মানে ওর তো টাকা পয়সার খুব দরকার, টাকা পয়সা দেই, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর কত ডায়লগ দিবে বলো? তোমাদের ছেলে মানুষের এইটাই একটা সমস্যা। আচ্ছা তোমাদের মেয়েদের সমস্যাটা কি বলো তো? সত্যি কথা বললে মিথ্যা মনে করো, মিথ্যা কথা বললে সত্যি মনে করো। শোনো, মেয়েদের কোনো সমস্যা হয় না, হ্যাঁ তোমরাই সমস্যা পাকাও। সব সমস্যা কি ছেলেদেরই? হ্যাঁ, আমাকে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করি? তোমরা সমস্যা বানাও, তোমরা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করো না। তোমাদের জন্মগত একটা স্বভাব আছে, কি সেটা? সমস্যা তৈরি করা। শোনো, এখানে আমি ঝগড়া করতে আসিনি, ভালোবাসতে আসছি। তোমার জন্য কত কিছু যে আমি চিন্তা করি, কত প্ল্যান করছি, তুমি এখানে আমার সাথে ঝগড়া করতেছো। কথাটা বোঝার চেষ্টা করো। এত দেরি করলে কেন? তোমার সাথে তো আমার অনেক অপেক্ষা করতে হইলো। রূপাই মিয়া, 10টা বছর ধরে যে তোমার জন্য আমি এত অপেক্ষা করি সেটা চোখে পড়ে না। আর এখন একদিন দুই দিন আমার জন্য অপেক্ষা করি, এত কষ্ট। আরে কালকে সকালে ঢাকা যেতে হবে না, ইন্টারভিউ আছে না? সেটার জন্যই তো আসছি। এ নাও, এটা কি? এখানে একটা শার্ট আর একটা প্যান্ট আছে। এটা পুরো ইন্টারভিউ দিলে চাকরি কনফার্ম। আরে তুমি আবার এসব করতে গেলে কেন? তোমার জন্য তো করি নাই, নিজের জন্য করছি। নিজের জন্য মানে? তোমার এই মাথাটার মধ্যে তো পড়াশোনার পোকা ছাড়া আর কোনো পোকা নাই, তুমি বুঝবা কোথা থেকে? তুমি ভালো থাকলে তো আমি ভালো থাকি। তোমার যদি চাকরি হয় তাহলে কার ভালো হবে? আমার। আমি তো অত কিছু ভাবতে পারি না। এখন তোমার এত কিছু ভাবতে হবেও না, তাড়াতাড়ি যাও, নাহলে কালকে দেরি হয়ে যাবে। তুমি আমার জন্য তাহলে নামাজ পড়ে দোয়া করো যাতে ইন্টারভিউ ভালো হয়। সেটা তো আমি করবোই, সাথে রোজাও রাখবো। সারাদিন না খেয়ে থাকবা? থাকলাম, দিন তো একটা সময় শেষ হবে, কিন্তু আমার ভালোবাসা তো তোমার জন্য কখনো শেষ হবে না। ওরে, একটা মানুষ যে আরেকটা মানুষের কথা ভালোবাসতে পারে তোমার না দেখলে বোঝা যায় না। আচ্ছা, এখন অনেক ভালোবাসার কথা হয়েছে, যাও, নাহলে কালকে পরে দেরি করে ফেলবো। তুমি আগে যাও। ওকে, অল দ্য বেস্ট। আরে বাহ, ভেরি গুড। আমি আপনাকে সময় দিয়েছিলাম 2 মিনিট, বাট আপনি 1 মিনিট 50 সেকেন্ডে শেষ করেছেন। ভেরি ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। দেখেন, আপনি দেখেন। আমরা বুঝতে পেরেছি আপনি একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা এখানে আর কোনো প্রশ্নই আপনাকে করিনি। যতটুকু করেছি আমাদের প্রয়োজনীয় করেছি, তাই না? জি স্যার। এত নলেজের মধ্যেও আপনি যে হিসাবটা করে দিয়েছেন, ইউ আর এ জুয়েল। আমার কোম্পানি আপনাকে ওয়েলকাম জানাচ্ছে এবং আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন এবং নেক্সট মান্থ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
মা, মা, ও মা, মা আমি আইছি। উঠতে পারা, উঠতে পারা, উঠতে পারা। তুমি শো 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 শো। তোর শরীরের অবস্থা কিরকম? আমার শরীরের কথা বাদ দে বাবা জান, তোর ইন্টারভিউ কেমন হলো? আমার ইন্টারভিউ তো অনেক ভালো হয়েছে মা। আমার ইন্টারভিউ করার পরই একদম জয়েনিং লেটার দিছে। কত বেতন জানো? 25,000 টাকা। দাঁড়াও, তোমার আমি জয়েনিং লেটার দেখাইতেছি। এই যে দেখো, একদম ইন্টারভিউ পরই জয়েনিং লেটার দিছে আমারে। আগামী মাসের প্রথম সপ্তাহে আমার জয়েনিং। ও বাজান, আমি খুব খুশি হয়েছি বাজান, আমি খুব খুশি হয়েছি। আমি কইছিলাম না তুই অনেক বড় হবি, দেখলি মায়ের কথা কেমন ফলে গেল। তোমার আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না মা। তারপরে চিকিৎসার জন্য টাকার অভাব হবে না। সামনে মাসে বেতন পায় প্রথমে আমি তোমার ভালো একটা ডাক্তার দেখাবো, তারপরে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আর কিছুদিন মা, কিছুদিন পরে সব কষ্ট লাঘব হয়ে যাবে। এই যে তুমি সেরা কাপড় পরো, ভালো খাইতে পারো না, কষ্ট হইতেছে মা। হ্যাঁ, আমি তোমার জন্য এই যে ভালো কাপড় কিনবো, জুতা কিনবো, ভালো ভালো বাজার করবো। মাছ মাংস ছাড়া তো তোমার কিছু খাইতেই দিব না, বুঝছো মা? তাই মা, তোমার না একটু 1 মাস একটু আমার ছাড়া থাকতে পারবা না? এরপরে ধরো আমি ঢাকা শহরে একটা বড় বাসা নেবো, যাতে তুমি আমার বাসায় গিয়ে থাকতে পারো। তোমার ঢাকায় নিয়ে যাবো, তুমি যাবা না মা? ও মা, 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 ও মা, মা, ও মা, মা কথা কইছো না কেন মা? মা, মা, ও মা, মা কথা কো, মা, মা কথা কো, মা, মা কি হয়েছে মা? মা, মা তুমি আমার ছেড়ে যাও না মা, তুমি আমার ছেড়ে যাও না। ও মা, মা কথা কো, মা, ও তুমি ছেড়ে গেলে আমার মা, মা কথা কো। নতুন মোবাইল, আমি সিম লাগাই দিছি, আমার নাম্বারও সেভ করে দিছি। তুমি আবার এসব করতে গেলে কেন? আর কিছু টাকা রাখো, আরে না না, কি তোমার দরকার লাগতে পারে ওখানে, যে হাতে তো টাকা নাই। আমি সারা জীবন সবার কাছ থেকে নিয়েই গেলাম, গ্রামের মানুষজনের কাছ থেকে, মায়ের কাছ থেকে, তোমার কাছ থেকে, কিন্তু কাউরে কোনোদিন কিছু দিতে পারিনি। রূপাই, তুমি এখন যাওয়ার আগে আমাকে কষ্ট দিয়ে যাও না। আমার কাজই তো কষ্ট দেয়া, সুখের কারণ তো হতে পারিনি। আমি যখন জন্মেছি জানো, মানুষের কাছে শুনছিলাম যে আমার বাপ মারা গেছিল। আমি জন্মাই আমার মায়ের কষ্ট সাগরে ভাসাইছি, চাকরি পাইলাম, ভাবছিলাম মায়ের কষ্ট দূর করব। বেতনের প্রথম টাকা দিয়ে মায়ের শাড়ি কিনা দিই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, সেই টাকা দিয়ে মায়ের কাপড়ের টাকা পরিশোধ করতে হইতেছে। আমি খুব ভয় পাই বিলাসী, তোমার পাইতে গিয়ে যদি আমি তোমার আবার হারাই ফেলি। তুমি আমারে কখনোই হারাইবো না, আমি আমার নিজেরও তোমারে দিয়ে দিছি।
আমারে কিন্তু প্রতিদিন ফোন দিবা। দিব। আর প্রতিদিন একটা করে চিঠি লিখবা। বৃহস্পতিবারে যখন আসবা একসাথে নিয়ে আসবা সবগুলা। নিয়ে আসবো। আমি চাই। আচ্ছা শোনো, সাবধানে যাও আর পৌঁছে আমাকে কল দিবা। গেলাম। ভাঙা চটি বদলে গেছে জুতোর ঝকঝকে রঙে, তবু হৃদয় পড়ে থাকে কাঁচা রাস্তার ঢঙে। রাত নামলেই বারান্দায় দাঁড়াই আকাশ পানে, তোমার কণ্ঠ ভেসে আসে বাতাসের টানে। হাজার ব্যস্ততার ভিড়ে ফমকে যায় সময়, তোমার দুটো মিষ্টি কথা আমার সব কিছু সয়। একটু শব্দ পেলেই তুমি হাসো পাশ থেকে, আমি শহরের ছাদে দাঁড়াই স্বপ্ন হাতে রেখে। টাকার অঙ্ক বাড়ুক যত বদলাবো না আমি, তোমার সিথির লাল রঙে লিখবো নিজের নামি। দূরের শহর যত দূরেই হোক মন থাকে গ্রামে, তুমি আছো বলেই আজও আগুন জ্বলে প্রাণে। মায়ের উঠোন কদম গাছ আর নদীর নীল জল, সবকিছুই জুড়ে আছে তোমার চোখের ছল। একদিন ফিরবো নিশ্চয়, বাজবে শাঁখের ধ্বনি, সাদা পাঞ্জাবিতে তোমার হ্যালো। হাতটা পরীক্ষা শেষ হয়ে গেছে ভাই, ধরবো। আব্বা বারবার বিয়ের কথা বলতেছে। তুমি এসে আব্বার কাছে আমারও তোমার বিয়ের কথাটা বলো না। বিয়ের কথা তোমার আব্বা যদি রাজি না হয়? তুমি তো এখন ভালো চাকরি করো, অনেক টাকা বেতনও পাও, কেন রাজি হবে না? জানোই তো আমার তো কোনো বংশ পরিচয় নাই। তোমার পরিচয় আমার কাছে বড়, তুমি নিজেই আব্বার সাথে কথা বলতে আসবা। আমার অনেক ভয় করে বিলাসী। আচ্ছা আর কয়টা দিন পরে বলি? না, তুমি এবারই বলবা, আর তোমার জন্য আমি সব করতে পারবো। দরকার হলে বাবা রাজি না হলে তুমি আর আমি ঢাকায় পালাই যাব। আচ্ছা ঠিক আছে, এখনই পালানোর চিন্তা করতে হবে না, আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আচ্ছা রাখি। চাচা, আমার একটা বেসরকারি কোম্পানিতে সহকারী হিসাব রক্ষক পদে চাকরি হয়েছে, বেতন 25,000 টাকা, 1 বছর পরে আরো বাড়বে। সুপাই, এই কথাগুলো তুমি ইতিমধ্যে 2-3 বার বলে ফেলছো, তুমি কি আর কিছু বলতে চাও? না মানে চাচা, ধর বেটা, বারবার মেনমেন করে একই কথা কইতাছস, আমার তো বিশ্বাসই হইতাছে না। আসলে কি তোর এত টাকা দামের চাকরি হইছে? তুই মিছা কথা কইতাছস না তোর উপায়? শফি ভাই, আমি মিথ্যা কথা বলবো কেন? না মানে চাচা, আমি বলতে যাচ্ছিলাম যে আমি আসলে এখানে আসছি আমার আর বিলাসীর বিষয়ে একটা কথা বলতে। বিলাসী? বিলাসীর কি কথা বলতে আসছো?
আমার আর বিলাসীর বিয়ের কথা চাচা। কার বিয়ে? আমার আর বিলাসীর। তুই কি করলি রূপাই? বিলাসীর আর তোর বিয়া? চাচা, এই জন্যই ফকিন্নি পোলা গো লেখাপড়া করতে নাই, দুটা সার্টিফিকেট হাতে পায় আর রাজার রাজত্ব হাতে পাইছে মনে করে, খারারে সরা মনে করে। শফি তুই থাম। রূপাই, তুমি একটা ভালো ছেলে। এই গ্রামের লোকজন তোমার অনেক ভালোবাসে। তোমার লেখাপড়ার জন্য অনেকেই গ্রামে দান খয়রাত করছে, ভিক্ষা দিছে, সাহায্য সহযোগিতা করছে। তুমি বিকম পাস করছো, চাকরি পাইছো। তা তোমার এই লেখাপড়ার জন্য আমিও তো দান খয়রাত করছি, ভিক্ষা দিছি। এই হাত দিয়েই ভিক্ষা দিছি, কি দিছি না? জি চাচা। যাক যাক, তাও স্বীকার করলা। রূপাই, তোমার জ্ঞান বুদ্ধি ভালো, গ্রামের সবাই তোমার ভালো জানে, সবই ঠিক আছে। শুধু আমরা একটা কথার জবাব দাও তো, এই যে হাতে আমি দান খয়রাত দিছি, ভিক্ষা দিছি, সেই হাতে আমি একজন বাপ হইয়া আমার মেয়েরে কি করে সেই হাতে তুলে দিই? আমার মেয়ে কি কোনো ভিক্ষার জিনিস? আমি আসি চাচা। আপা তুমি এটা কি করলা? রূপাইকে তুমি এভাবে ছোট করলা কেন? চুপ, একটা কথা বলবি না। যখন যা বলিস বাপ হিসেবে আমি তা পূরণ করি বলে ভাবিস না। আমার কাণ্ড জ্ঞান নেই। বহর মির্জা, আমি বহর মির্জার 4 যুগ ধরে এই মির্জা বাড়ির সম্মান ইজ্জত আমি রক্ষা করে আসছি। আমাকে ভালো মন্দ বোঝাতে আসবি না। আমি ভালো করেই জানি মাথার টুপি কখনো পায়ে নিতে নেই, আর পায়ের জুতো কখনো মাথায় তুলতে হয় না। তোর ভালো মন্দ সবকিছুর দায় দায়িত্ব আমার। আমিই ঠিক করব কোথায় বিয়ে দিতে হবে আর হবে না। ব্যাস। বাবা, আমি রূপাইরে ছাড়া কাউরে। চুপ। শফি, ওরা আমার সামনে থেকে যাইতে বল, যাইতে বল। আমি খালি সোহাগ করতেই জানি না, আমি কিন্তু শাসনও করতে জানি। দাঁড়াও রূপাই, আমাকে যারা কই যাইতেছো? তোকে আমার সাথে নিয়ে যাওয়ার যোগ্যতা আমার নাই বিলাসী। আগে ভয় পাচ্ছিলাম এরকম পরিস্থিতির মুখোমুখি হব, তাই এই সম্পর্কে জড়াতে চাইনি। বিলাসী, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চান না। তুমি চাচার কথা মেনে নাও, সুখী হওয়া। তুমি যদি আমার ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো তাহলে আমি বাবার কথা মেনে নিব। আমি যাই। রূপাই, আমাকে যারা যাইও না প্লিজ। শফি, ওই দক্ষিণকান্তের জমিটা এবার আর আমি করতে চাই না। হ্যাঁ, তুই এটা একটা লাগাই দেওয়ার একটা ব্যবস্থা কর। ঠিক আছে তাইলে- চাচা, আমি চাচা শফি, তুই এক্ষণ সোলোমান ঘটকের বাড়ি যাবি, তার সাথে নিয়ে আমার বাসায় আসবি। 15 দিন, 15 দিনের মধ্যে আমি বিলাসীর বিয়ে দেবো। ঠিক আছে চাচা, আমি তুমি কি আমাকে ছাড়া অন্য কারো হাত ধরে জীবনের পর তুমি চলতে পারবা? আমি যাই। ওরে প্রিয়া, কাঁদিস নাকি বসে কলিজার ভিতরে,
শহরের ভিড়ে ডুবে আছি তোরই অভিসারে, নদীর স্রোতে ভাসে রে মন ডাকে তোরই নাম, তোর বাবার দোর গোড়ায় রে পাই না যাওয়ার ধাম, মন মাঝি রে বৈঠামা, সাহস যদি হয় গরিব ছেলের ভালোবাসা টাকার কাছে ক্ষয়। ও প্রিয়া আরে রূপাই, তুমি তাড়াতাড়ি এসে আমারে নিয়ে যাও। কিছু হয়েছে বিলাসী? আমার বিয়ে ঠিক হয়েছে, পরশুদিন পাত্রপক্ষ এসে আমারে নিয়ে যাবে। আমার একটু ভাবতে দাও। ভাবার কোনো সময় না রূপাই, তুমি যদি আসো আমি তোমার সাথে পালাই যাব, আর তুমি যদি না আসো তাহলে আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। আরে না না, কি করতেছো তুমি? তুমি আমার কথা শোনো, তুমি এরকম অস্থির হও না। এরকম অস্থিরের কোনো কাণ্ড ঘটানো যাব না। আমি আজকে রাতের মধ্যেই গ্রামে আসার চেষ্টা করতেছি। তুমি 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 কিছু করবে না কিন্তু। তোমাদের বাড়ির পূর্ব পাশের গাছগুলোর পিছনে আমি অপেক্ষা করব, তুমি এসে আমাকে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি 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 গ্রামে আসি, তারপরে একটা ডিসিশন হবো। কিন্তু তুমি কিন্তু কোনো উল্টাপাল্টা ডিসিশন নিও না, ঠিক আছে? একদম মনে থাকে জানো। আমি আমি এখনই বের হইতেছি। থাকো থাকো। প্রিয়ারে রাগ করিস না, ভয়টা মরি দোষ, অপমানের ঢেউয়ে ভাসে গরিব মনের রোষ। ও মাঝিরে বৈঠা ধর বিলাসী, বিলাসী, কি করছিস? কি করছিস মা? কি প্রত্যন্ত অঞ্চলের একটা মাধ্যমিক বিদ্যালয় হয়েও বিগত 10 বছর ধরে এসএসসি পরীক্ষায় আপনার স্কুল জেলার প্রথম স্থান ধরে রেখেছে। আমরা যতটুকু শুনে এসেছি, একজন অন্ধ শিক্ষকের জন্যই এই সাফল্যের ধারাবাহিকতা টিকে আছে। আসলে এই বিষয়ের সত্যতা কতটুকু? পুরোটাই সত্য এবং নির্ভুল। ইসাবিল স্যারের জন্যই আমাদের স্কুলের এত সুনাম। আমি কি এই শিক্ষকের একটা ইন্টারভিউ নিতে পারি? না, উনি প্রেসের সামনে আসতে চান না। কেন সেটা জানি না, তবে এটা বলতে পারি উনি নিজেকে সবসময় আড়াল করে রাখতে চান। এই জন্যই বিগত 3 বছর ধরে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেও কখনোই পুরস্কার আনতে আসেননি। এই খবরটা আমাদের জেলা শিক্ষা অফিসার নিজেও অবহিত আছেন। জেলা শিক্ষা অফিসার আমাকে জানিয়েছেন এমন একজন গুণী শিক্ষকের সাথে উনি নিজে একদিন দেখা করতে আসবেন। আপনাকে ধন্যবাদ স্যার। দর্শক, বর্তমান ভাইরাল সময়ে একজন মানুষ নিজেকে আড়াল করে রেখেছেন, এই নিউজটা যেমন বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দেয়, তেমনি এটাও প্রমাণ করে যখন কেউ নিজেকে জাহির করতে চায়
তখন সে বিভিন্ন প্রশ্নের বানে ডুবে যায়। ঠিক তার উল্টো হচ্ছে, মানুষ যখন স্বপ্রণোদিত হয়ে কাউকে জাহির করে তখন সে প্রশংসার বন্যায় ভেসে যায়। এমনই একজন মহতী শিক্ষককে দেখার অপেক্ষায় গোটা জাতি থাকবে, এই প্রত্যাশায় আমি মাহবুব হোসেন চৌধুরী। ম্যাডাম, এটা ইসরাফিল স্যারের বাসা। ইসরাফিল, ইসরাফিল, আমি হেড স্যার শামসুর। স্যার আসছি স্যার, এক মিনিট। ম্যাডাম, ইনি আমাদের ইসরাফিল স্যার। ইসরাফিল, তোমার সাথে জেলা শিক্ষা অফিসার দেখা করতে এসেছে। ও, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ইসরাফিল। রূপাই, কে? সেদিন আসবে বলে আর আসুন। তোমার মোবাইলও বন্ধ ছিল, আমি কতবার কল দিলাম। সেদিন রাতে তোমার কাছে আসতে গিয়ে আমার বাস অ্যাক্সিডেন্ট করে। পরে কে যে আমাকে হসপিটালে ভর্তি করিয়েছিল কিচ্ছু জানি না। যখন সুস্থ হই তখন আমার এই অবস্থা নিয়ে তোমার কাছে আমি যেতে চাইনি। কেন? কারণ তোমার মুখোমুখি হওয়ার শঙ্কা ছিল, তাই যেতে চাইনি। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে কেন বলনি? এত কিছু হয়ে গেছে বলেই তোমাকে কিছু জানাইনি। অ্যাক্সিডেন্টে আমার মাথায় ভীষণ আঘাত লাগে। কিছুদিন তো অনেক কিছু মনে করতে পারছি না, সাথে চোখ দুটো গেছে। তোমার হাতে হাত রেখে তোমার চোখে আমার চোখ দেখতে পাবো না বলে আমি যাইনি, তোমার দায়িত্ব নিতে পারবো না বলে আমি যাইনি। আমার এই পঙ্গু জীবনের বোঝা তোমাকে দিতে চাইনি। তুমি তো একটা বারও আমার কথা চিন্তা করোনি, তুমি তো একটা বারও ভাবোনি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। করেছি তো, প্রতিটা মুহূর্ত তোমার কথা চিন্তা করেছি বিলাসী। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। জীবনটা হয়তো গুছিয়ে নিয়েছো, স্বামী, সন্তান, সংসার কেমন কাটছে তাদের নিয়ে? আজও খুঁজে বেড়াচ্ছি, যে সারা জীবন পাশে থাকার কথা বলেছিল, যে বলেছিল কখনো ছেড়ে যাবে না, তাকে খুঁজতে খুঁজতে কখন জীবনের 18টা বছর পার হয়ে গেল আমি টেরই পেলাম না। জানো, আমার এই তৃতীয় নয়ন যেটা অবশিষ্ট আছে সেটা তোমাকে এখনো খুঁজে। আমাকে কি একটুও ছুঁয়ে দেখতে ইচ্ছা হয় না তোমার? হয়তো প্রতিটা মুহূর্তে হয়। তাহলে ছুঁয়ে দেখো। Mm-hmm.